নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে, টুটল বাঁধন টুটল রে, রইল না আর আড়াল প্রাণে, বেরিয়ে এলেন জগৎ পানে, হৃদয় শত দলের সকল দলগুলি এই ফুটল রে, এই ফুটল রে। দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যেই আপনি এসে, নয়ন জলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে। আকাশ হতে প্রভাত আলো আমার পানে হাত বাড়ালো, ভাঙা কারার দ্বারে আমার জয়ধ্বনি উঠল রে, এই উঠল রে। আপনাদের সৌমিত্র বসু শুরু করতে চলেছে আপনাদের শরণাগত 92.7 বিগ এফএম এ। শুরু করছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজকে শুক্রবার 10ই আষাঢ় 1428, ইংরেজির 25শে জুন 2021। তিথি মুখ্য চান্দ্র, জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ প্রতিপদ, নক্ষত্র মূলা। সূর্যোদয়ের সময় ভোর 4:57 হয়ে 36 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:20 হয়ে 36 সেকেন্ড। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, দেবারিগণ। দিনের বেলা 6:40 গতে নরগণ। আজকের তিথিতে আবির্ভূত হয়েছিলেন গুরু হরগোবিন্দ, শিখ সম্প্রদায়ের গুরু। আজকের তারিখেই তিরোভাব ঘটেছিল বিজ্ঞানী সাহিত্যিক জগদানন্দ রায়ের 1933 খ্রিস্টাব্দে। কবি সাহিত্যিক সত্যেন্দ্রনাথ দত্তের তিরোভাব ঘটেছিল আজকের তারিখে 1922 খ্রিস্টাব্দে। শ্রীপাঠ ও গোপীবল্লভপুরে শ্রী শ্রী শ্যামানন্দ প্রভুর প্রয়াণ তিথি আজকে। আজকে প্রয়াত হন প্রখ্যাত কবি সুধীন্দ্রনাথ দত্ত 1960 খ্রিস্টাব্দে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এবং আপনারা সবাই জানেন, এতদিনে জেনে গেছেন যে প্রত্যেকদিন রাত 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু লাইভে আপনাদের সঙ্গে যোগাযোগ করে, আপনাদের সঙ্গে আড্ডা মারে। তাহলে এখন একটু গান শুনে নেওয়া যাক। গানের পরে আজকের যে বিশেষ দিনটা, সেই বিশেষ দিনটার কথা বলবো এবং তারপর বলবো আজকের অনুষ্ঠান সম্পর্কে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু ফিরে এলো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে কথা বলবার জন্য। আজকের যে বিশেষ দিনটা তার কথা বলবো তার কারণ আমরা তো খেয়ালই রাখি না আজকের দিনটার কথা, আলাদা করে পালন করাও হয় না, অন্তত হয় কিনা আমি খুব ভালো জানি না। আচ্ছা, ওই গানটা আপনাদের মনে আছে? ওই যে দে দোল দোল দোল, তোল পাল তোল, চল ভাসি সবকিছু তাই তাইজ্ঞা বা তাইজ্জা, হেমন্ত মুখোপাধ্যায় আর লতা মঙ্গেশকর। আমার খুব প্রিয় গান, আপনাদেরও অনেকেরই নিশ্চয়ই খুব প্রিয়। স্বামী বা বাড়ির পুরুষেরা সব নদীতে সমুদ্রে যাচ্ছে, মেয়েরা কাঁদছে, সেই গান, বা তাদের বিদায় জানাচ্ছে সেই গান। হ্যাঁ, গানটার কথা বললাম তার কারণ আজকের দিনটা হলো আন্তর্জাতিক নাবিক দিবস। যারা জলে জলে ঘুরে বেড়ান, জেলে হতে পারেন, নাবিক হতে পারেন, নৌসৈন্য হতে পারেন, তাদের কথা মাথায় রেখে একটা দিন, ডে অফ দ্য সিফেরার্স। আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি আপনাদের। প্রথমে তো পুরাণ চিরন্তনে আমরা ওই নিদাঘ আর রিভুর যে গল্পটা সেইটা শেষ করব, করে তারপরে নতুন এক গল্প শোনাতে শুরু করব। এক শতধনু নামে রাজার গল্প, ভারী মজার গল্প, ভারী সুন্দর গল্প, অন্যরকম গল্প শুনবেন। তারপরে চলে যাব প্রণমী তোমার এই পর্যায়ে। প্রণমী তোমার এই পর্যায়ে
স্বামী বিবেকানন্দের কথা বলছিলাম। জোসেফিন স্বামীজিকে চিঠি লিখে বলছেন যে আমি ভারতে যেতে চাই। স্বামীজি তার উত্তরে কি বলছেন সেই সমস্ত কথা আপনাদের বলবো। জোসেফিন কলকাতায় এলেন, ভারতে এলেন, সেই কথা বলবো। তারপরে হে মহাজীবন। হে মহাজীবনে গতদিন যার নাম বলেছিলাম, মানে যার নাম বলিনি কিন্তু যার কথা বলেছিলাম তার নামটা শোনাবো আজকে, এবং তারপর নতুন আরেকজনের কথা বলবো। তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর দেব এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা তো এখন পাহাড়ে আছি, যমুনোত্রীর মন্দির দেখব আমরা, তাই নিয়ে দুটো চারটে কথা যা বলবার বলবো। তাহলে এখন একটু গান শোনা যাক। গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম-এ শরণাগত শুনছেন। হোক জীবনের সুর বদল। পুরাণ চিরন্তন শুনছেন শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। আপনার রেডিওর কাঁটা এখন 92.7 বিগ এফএম-এ। মনে পড়ছে নিদাগ তো রিভুকে, মানে সে তার গুরু রিভুকে চিনতে পারেনি, এমনি একটা লোক বলে ভেবেছে। বলছে ওই তো রাজা আসছেন, আরে ওই তো মহা সমারোহ করে আসছেন, দেখতে পাচ্ছ না? গুরু মানে ছদ্মবেশী গুরু বলছেন না আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কি বলছো তুমি? রাজা হাতির উপরে, হাতি রাজার নিচে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন নিদাগ রেগে মেগে সেই ব্রাহ্মণের ঘাড়ের উপর চড়ে বলছে এই যে তুমি হলে হাতি, তুমি হলে নিচে, আর এই যে আমি হলাম রাজা, আমি ওপরে, মাথায় ঢুকেছে। তখন রিভু বললেন হ্যাঁ, কিন্তু নিচেই বা কোনটা আর ওপরই বা কোনটা? এই কথা শুনে হঠাৎ করে নিদাগের মনে হলো কি ব্যাপার, না এ তো এলেবেলে লোকের মতো কথা বলছে বলে মনে হচ্ছে না। তাড়াতাড়ি ঘাট থেকে নেমে সামনে তাকিয়ে বলে গুরুদেব আপনি? হায় 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 হায়, আমি আপনাকে চিনতে পারিনি। রিভু তখন হেসে বললেন তোমাকে বড্ড ভালোবাসি তো, না দেখে থাকতে পারি না, তাই আরেকবার চলে এলাম। কিন্তু আমার প্রশ্নটা মাথায় রেখো, এই সংসারে কেই বা উপরে আর কেই বা নিচে, আমরা সবাই তো সেই বাসুদেবের অংশ, তাই কিনা বলো? কে কেমন লাগলো বিষ্ণু পুরাণের গল্প? তাহলে আরেকটা হয়ে যাক, এই বিষ্ণু পুরাণ থেকেই শুরু করি। কেমন? এক ছিল রাজা, তার নাম শতধনু, খুব ভালো রাজা। প্রজারা সব তার সন্তানের মতো। রাজ্যে কোথাও কোনো অরাজকতা নেই, সবাই সুখে শান্তিতে বাস করছে। রাজা সবসময় পুজো আচ্ছা নিয়ে থাকেন। তার স্ত্রী রানী শৈব্যাও তাই, খুব ধার্মিক মহিলা। সেদিনটা ছিল কার্তিক পূর্ণিমা। রাজা রানী দুজনেই সেদিন মৌনব্রত অবলম্বন করেছেন। সকাল থেকে উপবাস করে গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে ঘাটে উঠে দাঁড়িয়েছেন। পাড়ে রাজার একজন খুব প্রিয় মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি সামনে এসে দাঁড়িয়ে বললেন যে প্রণাম মহারাজ, প্রণাম মহারানী, ভালো আছেন তো? রাজা এক মুহূর্তের জন্য ভুলে গেলেন তিনি মৌনব্রত নিয়েছেন। আর মনে হলো এই মানুষটি আমি কেমন আছেন জানতে চাইলেন, একটা উত্তর না দেওয়া কি ঠিক? অভদ্রতা হয়ে যাবে তো। তিনি বললেন ভালো আছি। বলেই খেয়াল হলো এ কি করলাম আমি? মৌনব্রত নিয়েছিলাম, সে ব্রত ভঙ্গ করলাম না। রানীকেও সেই লোক সম্বোধন করেছিল। রানী কিন্তু কোনো উত্তর দেওয়া তো দূরের কথা, তার দিকে তাকালেন না। আকাশের দিকে মুখ ঘুরিয়ে মনে মনে মন্ত্র পড়তে পড়তে চলে গেলেন। তো রাজার খুব অনুতাপ হল। ছি 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 ছি, আমি শেষ পর্যন্ত ব্রত ভঙ্গ করলাম, পাপ করলাম তো। এই পর্যন্তই থাক গল্প, আবার কালকে বাকিটা, মানে বাকি খানিকটা হবে। এরপর আমরা চলে যাব প্রণমী তোমারে, এই পর্যায়ে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের কথায় তোমারে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন শেষ করেছিলাম কি বলে মনে পড়ে? জোসেফিন স্বামীজিকে চিঠি লিখে বলছেন আমি ভারতে যেতে চাই। এর উত্তরে স্বামীজি কি বললেন?
বলুন তো কি বলতে পারেন? আমি জানি আপনারা যা কিছু আন্দাজ করবেন তার কোনোটাই মিলবে না। আপনারা কি ভাবছেন স্বামীজি জোসেফিনকে সাদরে আসতে বললেন? না। স্বামীজি তাকে আসতে বারণ করলেন? না। তিনি শুধু লিখলেন, খুব ভালো করে শুনুন কথাটা, তুমি যদি দারিদ্র, আবর্জনার অধঃপতন দেখতে চাও, অর্ধনগ্ন লোক ধর্ম কথা বলছে এই দৃশ্য দেখতে চাও, তো চলে এসো। অন্য কিছু চাইলে এসো না, কারণ আমরা আর কোনো কটু কথা শুনতে রাজি নই। এই যে চিঠির বয়ানটা, এর মধ্যে অনেকগুলো মানে আছে, সেটা টের পাচ্ছেন নিশ্চয়ই। সেই মানেগুলো নিয়ে আপনাদের সৌমিত্র বসু দুটো কথা বলবে এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ গানের পর। এরপর সৌমিত্র বসু শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, শুনছেন প্রণমী তোমারে। তো স্বামী বিবেকানন্দ এই যে চিঠি লিখলেন জোসেফিনকে, এই চিঠির বয়ান থেকে কতগুলো ব্যাপার আমার অন্তত মনে হয়েছে। প্রথম তো বুঝতেই পারছেন দেশ সম্পর্কে, কিংবা বলা ভালো দেশের মানুষের অভাব, এবং তাই নিয়ে সমাজের যারা উচ্চ 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 স্তরের মানুষ, উচ্চবিত্ত মানুষ, তাদের উদাসীন ভাব দেখে স্বামীজির ভেতরটা এবারে পুড়ে কালো হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে উত্তরটা দিলেন স্বামীজি, এটা কি কোনো সন্ন্যাসীর কথা হতে পারে? সন্ন্যাসীকে এইরকম জাগতিক বিষয় নিয়ে এমন তীব্রভাবে মাথা ঘামাতে দেখেছি আমরা? আর একটা ব্যাপার খুব লক্ষ্য করার মতো, অর্ধনগ্ন লোকে ধর্ম কথা বলছে, স্বামীজি লিখছেন তো কোন সে ধর্ম যা মানুষের একেবারে প্রাথমিক অন্ন বস্ত্রের ব্যবস্থা না করে তাকে পুজো আচ্চা ইত্যাদি ইত্যাদির দিকে ঠেলে দেয়, উপাসনার দিকে ঠেলে দেয়, ধর্ম কথা বলার দিকে ঠেলে দেয়? স্বামী বিবেকানন্দ তো কোনোদিন মানুষকে অসহায় রেখে তাদের ধর্মের দিকে ঠেলে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। কিন্তু শেষ কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সব দেখে তুমি যদি কোনো কটু কথা বলো, আমি কিন্তু সহ্য করব না। তার মানে তুমি তো বিদেশ থেকে এসে আমাদের দেশের দুঃখ দারিদ্র দেখে কটা খারাপ কথা, কটা কটু কথা বলে দেবে? না না, তাতে আমার দেশের অপমান হবে, সে আমি সহ্য করতে পারবো না। দেখুন, 4 লাইনের একটা চিঠিতে কতগুলো মনোভাব কেমন খোলাখুলি অনর্গল ভাবে প্রকাশ পাচ্ছে। এই যে নিজের দেশের প্রতি একটা সম্মান বোধ, এটা যে কোনো ভাবেই হোক তার কথা, তার আচরণ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রকাশ পেত। মানে যারা তাকে ভালোবাসেন, বিশেষ করে তাদের নিয়ে কোন রকমের কথা স্বামীজি একেবারে সহ্য করতে পারতেন না। জোসেফিনের একটা ঘটনার কথা বলি, শুনুন। বোম্বাই, মানে এখনকার মুম্বাই, সেখানে এসে জোসেফিনদের জাহাজ তো থেমেছে, তো জাহাজ থেকে মাটিতে নামবার পর অভ্যর্থনা জানানো হচ্ছে তাদের। যারাতে এসেছেন আল সিঙ্গা বলে একজন মাদ্রাজের একটা কলেজে দর্শনের অধ্যাপক, স্বামী বিবেকানন্দের খুব ঘনিষ্ঠ। তো তিনি ছিলেন বৈষ্ণব। তা দক্ষিণ ভারতের বৈষ্ণবদের মতো তার কপালে একটা লম্বা লাল তিলক ছিল। জোসেফিন এসেছেন আমেরিকা থেকে, তিনি এই ধরনের লাল তিলক তো কখনো দেখেননি। তার দেখে বেশ মজা লেগেছে। এর বেশ কিছুদিন পরে স্বামীজির সঙ্গে তিনি কাশ্মীর যাচ্ছেন, কথায় কথায় ওই লাল টিপ পরা নিয়ে কি একটা হালকা মন্তব্য করেছেন। স্বামীজি এবার সিংহের মতো গর্জন করে উঠলেন। তো পরে জোসেফিন জেনেছিলেন যে আলসিঙ্গা অধ্যাপক ছিলেন বটে, কিন্তু তখন অধ্যাপকদের মাইনেই বা কত ছিল। খুব অভাবের সংসার, তার মধ্যে থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে স্বামীজির বিদেশ যাওয়ার জন্য খানিকটা অর্থ দিয়েছিলেন। আর তাছাড়া আমাদের ধর্মকৃত্য নিয়ে বিদেশি একটি মেয়ে হালকা মন্তব্য করবেই বা কেন? এদেশে এসে এইভাবে এই বিদেশিনী ধীরে ধীরে এদেশের ধরনের সঙ্গে পরিচিত হতে শুরু করলেন। তার পেছনে
স্বামী বিবেকানন্দ তো ছিলেনই, আরো নানান ধরনের অভিজ্ঞতা ছিল। সেই সমস্ত অভিজ্ঞতার কথা আজকে আর নয়, বলবো আগামীকাল বলবার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কার কথা বলবো? গতদিনে যার জীবন কথা বলেছিলাম কিন্তু নামটা বলিনি, তার কথা। ওই যে একেবারে ওই রকম গরিব ঘরের ছেলে, বাবা আবার সন্ন্যাসী হয়ে গেলেন, এমনকি তাকে লোকের বাড়িতে কাজ করে সংসারে টাকা জোগাতে হয়েছে। তার তো হারিয়ে যাওয়ারই কথা ছিল, বলুন, জীবনের ঘূর্ণা চক্রে ডুবে যাওয়ারই কথা ছিল। কিন্তু না, যার ক্ষমতা আছে তিনি ঠিক কোথাও না কোথাও থেকে ফুটে বেরোবেনই। এই যে পার্সি ভদ্রলোকটি তাকে সঙ্গীত শিক্ষায়তনে ভর্তি করে দিলেন, সেখানে পালুস্কারের মতো গায়কের কাছে শেখবার সুযোগ পেলেন। আর এটাও ঠিক, অভাব আর অপমানের জীবনে এই সঙ্গীতই হয়তো তাকে আত্মপ্রকাশের সম্মান দিয়েছে। তিনি টের পেয়েছেন আমার এমন একটা কিছু আছে যা বহু মানুষের নেই। ভারতের সঙ্গীত জগতের সেই পরম শ্রদ্ধেয় মানুষটির নাম হল ওঙ্কারনাথ ঠাকুর। তার জন্ম হয়েছিল 24শে জুন, মানে গতকাল, 1897 খ্রিস্টাব্দে। তিনি প্রয়াত হন 29শে ডিসেম্বর 1967 খ্রিস্টাব্দে। এবার গানের পর নতুন একজন মানুষের কথা, কিন্তু তার নাম নয়, নাম পরের দিন। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। আমি ফিরে আসছি গানের পর। একজন নতুন মানুষের কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, হে মহাজীবন এই পর্বে। আজ তার প্রয়াণের দিন। না, শুধু প্রয়াণের দিন বললে পুরোটা বলা হবে না, তার প্রয়াণের 100 বর্ষ। আপনারা তো জানেন, হে মহাজীবনে এখন আমরা সেই মহাজীবনকেই বেছে নিই যিনি আজকের বিশেষ তারিখে জন্মগ্রহণ করেছিলেন অথবা প্রয়াত হয়েছিলেন। তো এই 25শে জুন হল আমাদের আজকের হে মহাজীবনের প্রয়াণের 100 বর্ষের দিন। কবি, মানুষটি কবি, রবীন্দ্রনাথের খুব ভক্ত ছিলেন, রবীন্দ্রনাথ তাকে খুব ভালোবাসতেন। তার সম্পর্কে একটা উপাধি দিয়েছিলেন তিনি, সেই উপাধিটা বলবো না এখন। এই মানুষটির সম্পর্কে একটা ছোট্ট কথা না বলে তার কথা শুরু করতে পারছি না। রবীন্দ্রনাথের লেখা কবিতা বলুন, গান বলুন, সেসব তো আমাদের ছোটবেলা থেকে মুখস্থ থাকতই, বাড়িতেও সে ব্যাপারে খুব উৎসাহ দেওয়া হতো। কিন্তু তারপরেই যার কবিতা সবচেয়ে বেশি করে মনের মধ্যে থাকতো তিনি হলেন আজকের হে মহাজীবন। না, শুধু কবিতায় আটকে থাকেনি তার লেখা, কখনো কখনো সে কবিতা গান হয়ে গেছে, আর সে গান একেবারে সর্বকালের সেরা হিট হয়ে আছে। না, তার জন্য নিশ্চয়ই গায়ক বা সুরকারের কৃতিত্ব কম নয়, দুজনেই খুব বিখ্যাত গায়ক এবং সুরকার। কিন্তু কবিকেই কি একেবারে উড়িয়ে দেওয়া যায়? দেখ, এই মানুষটার কথায় আসি। তার ঠাকুরদা ছিলেন 19 শতাব্দীর খুব খুব বড় মাপের একজন চিন্তাশীল মানুষ, ব্রাহ্ম সমাজের লোক। তার নাতি হয়ে তো এই মানুষটির হয়তো এই কঠিন লেখাপড়ার দিকেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু না, সেদিকে গেলেন না তিনি। হ্যাঁ, মামার কথায় কিছুদিনের জন্য ব্যবসা করবার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সে ব্যাপারে তার কোনো প্রতিভা ছিল না, ফলে কিছুদিনের ব্যর্থ চেষ্টার পর পালিয়ে বাঁচলেন। এবারে মন দিলেন কবিতা লেখায়, মুখ্যত কবিতা, সেখানেই তার সিদ্ধি। না, এমন কথা বলতে পারবো না যে তার কবিতার ভাব বা ধরুন দর্শন, সেসব দিক থেকে তিনি খুব খুব গভীর কথা বলতে পেরেছেন। তা বলে একেবারে হেলা ফেলার কবিও ছিলেন না তিনি। তার প্রধান জোর ছিল ছন্দের ব্যবহারে। আমার ধারণা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনারা বুঝে ফেলেছেন মানুষটিকে। ছন্দ, তাল, মিল, এই যে কবিতার মধ্যে যেগুলো একেবারে চকমকি পাথরের মতো আলো ছড়ায়, আমাদের টেনে আনে, মনের মধ্যে গেঁথে দেয়,
সেই সমস্ত ব্যাপারে তার আশ্চর্য দখল ছিল। এই জন্যই তো তার কবিতা খুব মনে থাকতো আমাদের। যেহেতু শব্দ আর ছন্দ তার হাতে কথা বলতো, তাই কবিতার অনুবাদও তিনি খুব ভালো করে করতে পারতেন। প্রচুর অনুবাদ করেছেন। আর যেটা ছিল, নিজের দেশকে খুব ভালোবাসতেন। সেই ভালোবাসার কথাও সহজ সরলভাবে লিখে গেছেন তার লেখায়। মানুষটির নাম আগামীকাল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর, গানের পর। এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ সৌমিত্রবাবু সকালে শরণাগত শুনতে শুনতে মনে পড়ে যায় আমার বাবা সকালে আকাশবাণীর সঙ্গীতাঞ্জলি শুনতেন। রেডিওর আওয়াজে আমাদের ঘুম ভেঙে গিয়ে বিরক্ত বোধ করতাম, কিন্তু এই ভালো ভালো গানগুলি শুনতে শুনতে মনটাও আলো আলো হয়ে যেত দিনের শুরুতে। কোনোদিন না শুনতে পেলে মনটা ফাঁকা লাগতো। ছোটবেলায় আমাদের রেডিও শোনার ব্যাপারে বেশ কিছু বাধা নিষেধ ছিল। রবিবারের গল্প দাদুর আসর আর ছোট্ট সোনা বন্ধুরা ইন্দিরাদির শিশু মহল শোনা হতো। আজকের বিশেষ বিশেষ খবর শোনাটা বাবার একচেটিয়া ছিল, আর রাতে যেদিন নাটক হতো সেটি মায়ের এখতিয়ার। রেডিওর ঘরের দরজা বন্ধ করে দেওয়া হতো। মাঝে মাঝে কোনো অজুহাতে সে ঘরে ঢুকে যেটুকু পারতাম শুনে নিতাম। সেইভাবেই সপ্তপদীর রিনা ব্রাউনের ভূমিকায় তৃপ্তি মিত্রের অনবদ্য অভিনয়ের কিছু কিছু শুনেছি। বড় হয়ে বাবার আদেশে সঙ্গীত শিক্ষার আসর শুনতেই হতো, গান শেখা হোক বা না হোক। আর নিজের পছন্দে শুনেছি অনুরোধের আসর। কাকা মামারা খ্যাপাতো অনুরোধের আসর না শুনলে নাকি আমার ভাত হজম হবে না। তবে তাতেও দাদুর আপত্তি। অনুরোধের আসর মূলত আধুনিক গানের, ওসব গান শুনে আমরা প্রেম করতে শিখব। তবে শোনা যেত বাবার প্রশ্রয়। আমাদের লেখাপড়ায় রেডিও যাতে কোনো ক্ষতি করতে না পারে তা খতিও দেখা হতো। তবে ক্রিকেট প্রেমী পরিবার বলে ক্রিকেট কমেন্টারি শোনায় বাধা ছিল না। বিয়ের পর প্রবাস জীবনে রেডিওতে বাংলা প্রোগ্রাম শুনতে পেতাম না, হিন্দি বুঝতে পারতাম না। তবে সেই সময় থেকে ইংরেজি খবরও যে চিত্তাকর্ষক হতে পারে বুঝতে পারতাম। আর শুনতাম রাতে আমার স্বামীর সঙ্গে ফোর্সেস রিকোয়েস্ট। অনেক ভালো ভালো গান, ওয়েস্টার্ন মিউজিক শুনেছি। নেশা হয়ে গিয়েছিল শোনাটা। আমি জাজমেন্টাল হতে চাই না, কিন্তু রেডিও শোনার সেই অনুভূতি টেলিভিশনে কোনোদিন পাইনি বা পাই না। কারণটা আমার নিজের কাছেও স্পষ্ট নয়। আপনাকে ধন্যবাদ রেডিও শোনার আগ্রহ বাড়িয়ে দিয়েছেন বলে। অমিতা দাস। রেডিও টেলিভিশনের তুলনায় একটা জায়গায় এগিয়ে আছে, সেটা হলো রেডিও পুরোটা আপনার কল্পনার উপর ভরসা করে, আর টেলিভিশন আপনার কল্পনাকে তার মাপ মতো ছোট করে দেয়। এই যে আপনি নিজের মতন করে কল্পনা করতে পারেন, এইটা রেডিওর একটা মস্ত বড় জিতের কারণ। পরে চিঠি, একটা মজার চিঠি, পুরোটাই হয়তো মজার নয়। একটি বৃদ্ধের দিনপঞ্জি। আমার অনেক বয়স, বহুকাল পেনশন পাইতেছি, কিছুই করিবার নাই, তাই ঝিমাই। সেদিন আমার ছেলে বলিল, বাবা তুমি বড্ড বেশি ঝিমাইতেছ, শরীর ঠিক আছে তো? আমি বলিলাম, আর কি করিব, কোনো কাজ নাই। ছেলে শুনিল না, ডাক্তার ডাকিয়া আনিল, অনেক কিছু পরীক্ষা করিল। পরের দিন ছেলে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসিল, সঙ্গে নার্স, নাকে একটি নল লাগাইয়া দিল। বাবা তোমার শরীরে অক্সিজেন কমিয়া গিয়াছে, তাই ঝিমাও। কিন্তু আমার ঘুম ঘুম ভাব কমিল না। কয়েকদিন পরে ছেলে আবার আসিল, সঙ্গে একটি মেয়ে ও দুটি লোক। আমি জিজ্ঞাসা করিলাম, এরা কারা? ছেলে বলিল, বাবা তোমার মাথা গেছে, নিজের পুত্রবধূকে চিনিতে পারিতেছ না? আমি লজ্জিত হইলাম, কিন্তু ভাবিলাম, যেই পুত্রবধূ গত বহু বছর আমার ঘরের চৌকাঠ মারায় নাই, তাহাকে না চেনা এমনকি অস্বাভাবিক। আর ছেলেটি স্ত্রৈন্য। পুত্রবধূ স্বামীকে চুপ করাইয়া বলিল, বাবা এরা আপনাকে নার্সিংহোমে নিয়ে যাইবে। কি দরকার মা, আমি বাড়িতে থাকি, কে বৃদ্ধের কথা শোনে? আমাকে নার্সিংহোম নিয়ে গেল, ও সেখানে একটি সাদা প্লাস্টিকে আপাদমস্তক মোড়া একটি লোক আমার নাক মুখ হইতে কিছু নমুনা নিল।
পরের দিন ছেলে আমি মহামারীর শিকার হইয়াছি বলিয়া অন্য হাসপাতালে ভর্তি করিল। স্ত্রী, ছেলে, ছেলের বউ কেউ দেখা করিতে আসিল না, একটি মোবাইলও নাই। আমি একা একা শুইয়া রহিলাম। পরের দিন শেষ রাত্রে হঠাৎ তন্দ্রা কাটিয়া গেল। মনে খুব আনন্দ, শরীর খুব হালকা বোধ হইল, যেন আকাশে ভাসিতেছি। পরে ঠাহর করিয়া দেখিলাম যে আমার দেহ নিচেও ডাক্তার কবজি পরীক্ষা করিয়া চাদর দিয়া ঢাকিয়া দিতেছে। একটু পরে ছেলেকে নার্স লইয়া আসিল, সে দরজা হইতে পলাইল। আমি ভাবিলাম এবার সবাই আসিয়া কান্নাকাটি করিবে, কেউ আসিল না। সন্ধ্যার সময় আমার দেহ প্লাস্টিকের বস্তায় ঢুকাইয়া দুটি লোক বাহিরে নিয়ে আসিল ও একটি কাঁচের গাড়িতে ঢুকাইয়া তালা বন্ধ করিল। দেখিলাম মাস্ক পরিহিত আমার ছেলে দূরে দাঁড়াইয়া আছে। সে কিছু টাকা গাড়ির চালকের হাতে দিল। আমি চেঁচাইয়া বলিলাম, এখন দিসনি, শ্মশানে পৌঁছবার পর দিস। কেউ আমার চিৎকার শুনিল না। আমার বস্তাবন্দি দেহ নিয়া গাড়ি ছাড়িয়া দিল ও দেখিলাম ছেলের মুখে পরম স্বস্তির চিহ্ন। বুঝলাম যে এই মহামারীর সময় শ্মশানে যাওয়ার দায় হইতে মুক্ত হইয়া সে বাঁচিয়াছে। স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক মাত্র, পুত্রবধূ অন্যের মেয়ে, নাতি নাতনি তার ছেলে মেয়ে, তাই তারা মহামারীর ভয়ে আসিবে না, কোনো দুঃখ নাই। কিন্তু ছেলে আত্মজ, সে মুখাগ্নি করিবে না, পিণ্ডদান করিবে না। অশরীরীর চক্ষু নাই, তাই চোখে জল আসিল না। তারপর যাহা ঘটিবার তাই ঘটিল। আরও বস্তা ভর্তি দেহের সঙ্গে আমার দেহ বিশাল অগ্নিকুণ্ডে ভস্মীভূত হইল, কিন্তু মুখাগ্নি হইল না, কেহ হরিনাম করিল না, তারক ব্রহ্ম নাম শোনাইল না, শরীরে ঘৃত মাখাইল না, নতুন কাপড় পরাইয়া চিতায় শোয়াইল না, বৈতরণী পাড়ের কড়ি দিল না। আমার মতো আরো অনেকের সঙ্গে এখন হাওয়ায় ভাসিয়া বেড়াই ও চিন্তা করি, এই যে অগ্নি সংস্কার হইল না, এর ফলে পরলোকে কি কোনো অসুবিধা হইবে? সবাই মিলিয়া একটি আবেদনপত্র চিত্রগুপ্তের দপ্তরে জমা দিলাম। লিখিয়াছি, মহোদয়, আমাদের শরীর অগ্নিকুণ্ডে ভস্মীভূত হইয়াছে, কিন্তু অগ্নি সংস্কার মহামারীর ভয়ে আত্মীয় পরিজন করে নাই, আমরা তার জন্য দায়ী না। আমাদের পরলোকের সুযোগ সুবিধা হইতে বঞ্চিত করিবেন না। করণিক হাসিয়া বলিয়াছে, আপনাদের সবার জমার খাতায় শূন্য দেখছি, তাই ফিরতে হবেই, খালি কখন, কোথায় ও কি রূপে সেটাই বিবেচ্য। যাই হোক, যমরাজ ও চিত্রগুপ্ত সাহেব আপনাদের এই সমস্যা সম্বন্ধে ওয়াকিবহাল ও সহানুভূতির সঙ্গে আপনাদের আবেদন বিবেচনা করিবেন। আমি এখন অশরীরী, নিরাকার। দেহ লোপের সঙ্গে খাদ্য, অর্থ, বস্ত্র, বাসস্থান, সঙ্গতি, জীবিকার প্রয়োজনীয়তা লোপ পাইয়াছে। যাই হোক, বড় সুখে আছি। তবে কখনো কখনো চিন্তা হয়, এই সুখ অশরীরীর কপালে কদিন সইবে? চিত্রগুপ্ত সাহেব আবার কোন ছুতোয় মনুষ্যজনিতে ফিরাইয়া দিবেন না তো? চিঠিটি পাঠিয়েছেন সঞ্জয় ঘোষ, সল্টলেক থেকে। খুব চমৎকার চিঠি, ছোট গল্পের মতন, খুব ভালো লাগলো সঞ্জয় বাবু। তাহলে চিঠিপত্র এখানেই শেষ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি। গানের পর এফএম এ শরণাগতে ভর করে এর মন্দিরে যাব পুজো দিতে। হ্যাঁ, যমুনোত্রীর প্রধান আকর্ষণ তো যমুনোত্রীর মন্দির। 10,797 ফিট উঁচুতে এই মন্দির। মন্দিরে দেবী আছেন, বলা বাহুল্য দেবী যমুনা। তার যে মূর্তিটি এবারে কুচকুচে কালো পাথরের দেবী মূর্তি। না, সেসব তো দেখবো বটেই, নিশ্চয়ই দেখবো, কিন্তু তার আগে ওই যে যমুনোত্রী নিয়ে দু চারটে কথা একটু বলে নিতে হবে তো। আগে বলি গল্প কথা। এই গল্প আপনারা আগেও শুনেছেন, তখন অন্য অন্য সব পাত্রপাত্রীদের নিয়ে এই ধরনের গল্প শুনেছেন। যতদূর মনে পড়ে শঙ্করাচার্যের মাকে নিয়ে এমন একটা আখ্যান আছে না? ও, এ দেখুন, আখ্যানটা আগে বলি, তারপরে তো কার কোন গল্পের সঙ্গে মিলল সেই কথা। এটা হলো অসিত মুনির গল্প। সে গল্প পড়বার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসবে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা। কিন্তু কে এই অসিত মুনি? মহা তেজা ঋষি তিনি।
তার একটা অন্যতম প্রধান কৃত্য ছিল প্রতিদিন একই সঙ্গে গঙ্গা আর যমুনা এই দুই নদীতে স্নান করা। তখনকার দিনের মানুষ গায়ে অসীম শক্তি, বিস্তর পথ পার হয়ে যাওয়াটা কোনো ব্যাপার নয়। তিনি একবার গঙ্গায় চান করে আবার যমুনায় চান করতে যেতেন। তার সে না হয় যৌবনকালে, কিন্তু মুনির বয়স বাড়ছে, আর অত বেশি দৌড়দৌড়ি করতে পারেন না। তাহলে কি ব্রত ভঙ্গ হবে? তাও কি কখনো হতে পারে? গঙ্গোত্রী থেকে মা গঙ্গা তার একটি ধারাকে পাঠিয়ে দিলেন অসিত মুনির স্নান করার সুবিধের জন্য। এইখানে এই যমুনোত্রীতে আশ্রম করেছিলেন অসিত মুনি। এই যমুনা নদীর পাশে আর একটা ধারা বয়ে গেছে, সেটা মা গঙ্গা পাঠিয়ে দিয়েছিলেন তার স্নানের জন্য। পুরাণ বলুন, কিংবদন্তি বলুন, সেসব কথার পরে এইবারে আসি ইতিহাসের তথ্যের দিকে। ইতিহাস বলছে এই মন্দির তৈরি করেছিলেন টেহরি গাড়ওয়ালের মহারাজা প্রতাপ শাহ। মন্দির ছাড়া আরেকটি দর্শনীয় স্থান রয়েছে, সেটাকে অবশ্য মন্দিরের মধ্যেই ধরবো আমরা। একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে এই যমুনোত্রী মন্দিরের মধ্যেই, তার নাম হলো সূর্যকুণ্ড। খুব গরম জল, এতটাই গরম যে সেই জলে ভাত, আলু সব সেদ্ধ করা যায়। করা হয়েও তাই, না মজার জন্য নয়, এটা হলো দেবতাকে ভোগ দেবার একটা পদ্ধতি। এই যে উষ্ণ প্রস্রবণের জল রান্না করলাম, এ আমি তোমাকেই দিলাম মা। তারপরে প্রসাদ হিসেবে সেই রান্না নিজের ঘরে নিয়ে যাওয়া হয়। আর একটা জিনিস দেখে নেবেন মন্দিরে যাওয়ার আগে, দিব্যশিলা। মন্দিরে ঢোকবার আগে এই দিব্যশিলা দর্শন করে তাকে পুজো দিয়ে তারপর ভেতরে ঢুকতে হয়। এবার আসুন মন্দিরের সামনে। বাইরে থেকেই দেখতে বড় ভালো লাগবে। আসল কথাটা হলো এই যে মন্দির, প্রকৃতির সৌন্দর্যের দুটো তো যাকে বলে একেবারে শাশ্বত খনি আছে, পাহাড় আর জল, নদী। তো এই দুজনের মাঝখানে নদীটি, আমাদের মন্দিরটি, দুজনে মিলে যেন মন্দিরটাকে একটা অন্য রূপ দিয়েছে। সবুজ গাছ আর পাথর দিয়ে গড়া একটা বিরাট পাহাড়ের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে এই মন্দির। যেন মায়ের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট শিশুটি। তার পায়ের তলা দিয়ে বয়ে যাচ্ছে যমুনা উপল ব্যথিত গতিতে, মানে পাথরে পাথরে ধাক্কা খেয়ে খেয়ে বয়ে যাচ্ছে তার জল। মন্দিরের উল্টো দিকে বিশাল পাহাড়, পাথরগুলো যেন বিরাট বলশালী কোনো মানুষের পেশির মতো থাকে থাকে উঠে গেছে। এই পাথুরে বিশালতার মধ্যে যমুনোত্রীর মন্দির। এসব জায়গায় যেরকম হয় চালাঘর, তার উপরে হলুদ রঙের মিনার উঠে গেছে, চালার ছাদের রং লাল, দেহ হলুদ, সব মিলিয়ে এই পাথুরে জগতে যেন রঙের বন্যা। আজকে আর নয়, আজকে শেষ করতে হচ্ছে শরণাগত 92.7 বিগ FM এ। আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের বলি যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। যারা এখনো পর্যন্ত রবিবারের শরণাগতর জন্য তাদের আমার বাবা নামের লেখা পাঠাননি, 200 শব্দের মধ্যে বাবাকে নিয়ে কোনো একটা স্মৃতিচারণ, স্মৃতি কথা যেটা বুকের মধ্যে থেকে গেছে, সেটা এখনো পর্যন্ত পাঠাননি, পাঠিয়ে ফেলুন। আজকে দুপুর 12টার মধ্যে সেই লেখা আমাদের কাছে পৌঁছতে হবে। তাহলে লিখতে বসে যান। আর কি, খুব ভালো থাকবেন সবাই, চমৎকার থাকবেন। আশা করি আপনাদের লেখায় রবিবারের শরণাগত আবার এবারের শরণাগত খুব জমজমাট হয়ে উঠবে। আজকের মতো তাহলে শেষ করি। নমস্কার। নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে, টুটল বাঁধন টুটল রে, রইল না আর আড়াল প্রাণে, বেরিয়ে এলেম জগৎ পানে, হৃদয়ে শত দলের সকল দলগুলি এই ফুটল রে, এই ফুটল রে। দুয়া